সংগ্রামী ছাত্র জনতা সজাগ রয়েছে। অনেকে বলছেন যে এক ধরনের জুডিশিয়ারি কু হওয়ার একটা সম্ভাবনা ছিল, একটা আশঙ্কা ছিল, গোয়েন্দা তথ্য ছিল, তার ভিত্তিতে শিক্ষার্থীরা গিয়েছে। কেন? যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করার একটি নীল নকশা বাস্তবায়নের একটা প্রচেষ্টা ছিল। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনার কাছে আমরা ফিরব, তবে দেখে নিই পত্রিকার শিরোনামগুলো। দর্শক, প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হচ্ছে। দলীয়করণের বিপর্যস্ত পুলিশ বাহিনী। আবু সাইদের বাড়িতে ডক্টর ইউনূস, কি অবিশ্বাস্য সাহসী যুবক ছিলেন সাইদ। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 বিচারপতির পদত্যাগ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, আন্দোলনের মুখে প্রধান বিচারপতির পদত্যাগ, চরিত্রদের দ্রুত বিচারের সিদ্ধান্ত, ছাত্র জনতার পাশে গণ আন্দোলনে হত্যাকাণ্ড। দৈনিক সমকাল তাদের শিরোনাম, বিক্ষোভের মুখে পদত্যাগ প্রধান বিচারপতির, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হচ্ছে। জাতি ধর্ম নির্বিশেষে সবার সন্তান আবু সাইদ। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম, উত্তাল উচ্চ আদালত, মহাকাব্যের নায়ক আবু সাইদ। আবু সাইদ এখন ঘরে ঘরে, দাবির মুখে প্রধান বিচারপতির পদত্যাগ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন, পালিয়েছেন 90 মন্ত্রী এমপি, শিরোনাম হচ্ছে যুগান্তরের। দৈনিক বণিক বার্তা তাদের শিরোনাম, 6 মার্কিন জনপ্রতিনিধির চিঠি, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি। দ্য ডেইলি স্টার, সাইদ এভরি মাদার্স সন। এই ছিল শিরোনাম। আমরা ফিরছি শিবন হালদার আপনার কাছে। আমরা দেখলাম শিরোনামগুলো, এবং প্রবীণ একটা নবীন সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি গতকাল আবু সাইদের বাসায় গিয়েছেন এবং বাংলার প্রতিটি ঘরে ঘরে একটি করে আবু সাইদ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন। আপনার কাছে এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। দেখেন, এটি একটি অসাধারণ বিষয়। আমি কেন বলবো? কয়েকটি কারণে। প্রথমত হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি নিজেই আবু সাইদের বাড়িতে গিয়েছেন, তার পরিবারের সঙ্গে কথা বলেছেন, কবর জিয়ারত করেছেন, এবং সবশেষে তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, এবং সেখানে তার নির্ধারিত চেয়ারে না বসে পাশের চেয়ারটিকে টেনে নিয়েই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তিনি মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন, এবং ইনফরমাল আলোচনার মাধ্যমে তাদের অনুভূতিকে উনি সাপোর্ট করেছেন এবং তাদের কথা শুনেছেন এবং ওনার অভিজ্ঞতা বিনিময় করেছেন। এটি একটি অসামান্য দৃশ্য, এবং একজন শিক্ষার্থী হিসেবে এটি যথেষ্ট অনুপ্রেরণার। আপনি যে প্রশ্নটি করছিলেন, যে আবু সাইদ যেভাবে আজকে যে ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, সব কিছুর মূলেই কিন্তু আবু সাইদই বলবো। কেন? যে এই যে আন্দোলনটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ল, আবু সাইদ বুক চিতিয়ে নিজেকে যেভাবে বিলিয়ে দিয়েছেন, যেভাবে একজন তরুণ যুবা বীর মুক্তিযোদ্ধার মতো সামনে এগিয়ে গিয়েছেন, জীবন বিলিয়ে দিয়ে আমাদের ছাত্র জনতার আন্দোলনকে সফল করেছেন, এই যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেইখানে অনেকগুলো বিষয় পরবর্তীতে আসছে যে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়ার ঘটনা ঘটছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হামলা ভাঙচুর, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের যে কল্যাণ সুন্দর রাষ্ট্র গঠনের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কারণেই বলেছেন যে আবু সাইদ মানেই এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নয়। আবু সাইদ মানে প্রত্যেকের ঘরে ঘরে। আবু সাইদ মানে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, তা নয়, সবারই সন্তান আবু সাইদ। তার মানে আবু সাইদকে তিনি সারা বাংলাদেশের একটা প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করেছেন, এবং আবু সাইদের মধ্য দিয়েই আমরা যেভাবে দেখতে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রকে দেখতে পাই, একটি কল্যাণ সুন্দর বাংলাদেশকে দেখতে পাই, এবং নতুন বাংলাদেশ, বৈষম্যবিহীন বাংলাদেশকে দেখতে পাই, এবং তার যে আদর্শ এবং তার যে সংগ্রামের যে চেতনা, সেই চেতনাকে সারা দেশে তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এই যে অসম্ভবকে সম্ভব করার যে তাড়না, যে উদ্যম,
যে তারুণ্য, সেই তারুণ্যের শক্তিকে তিনি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন। আমি মনে করি যে এটি এক ধরনের উদাহরণ এবং সারা বাংলাদেশের একটি আন্দোলনের রূপকার, একটি আন্দোলনের পোস্টার বয় হিসাবে তাকে অসাম্প্রদায়িক বাংলাদেশ চেতনার আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য আবু সাইদ একটি অসামান্য ভূমিকা পালন করে, তার চেতনা অবশ্যই ছড়িয়ে দেওয়া দরকার। আবু সাইদ এই শিক্ষার্থীদের আন্দোলনে যারা সংযুক্ত ছিলেন প্রত্যেকের কাছে অবশ্যই আইডল ছিলেন। আমরা যদি আরও দেখতে চাই যে দেশ রূপান্তর বা প্রতিটি শিরোনামে, পত্রিকার শিরোনামে আছে দাবির মুখে প্রধান বিচারপতির পদত্যাগ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে সরকারি স্থাপনাগুলো বা সরকারি প্রতিষ্ঠানে রদবদল অথবা ঢেলে সাজানোটা কতটা জরুরি? এবং এটি অবশ্যই খুবই জরুরি, কেননা রাষ্ট্র সংস্কারের একটি বড় ব্যাপার রয়েছে, এটি একটি বৃহৎ ব্যাপার। কারণ রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, নীতিগত বিষয় রয়েছে, জুডিশিয়ারি বা আইন বা বিচার বিভাগের বিষয় রয়েছে। একেবারে তৃণমূল থেকে কিন্তু ঢেলে সাজানোর একটি প্রয়োগ, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রচেষ্টার দিকে এগিয়েছে। আপনি দেখবেন যে সংগ্রামী ছাত্র জনতা সজাগ রয়েছে। আপনি বলছিলেন যে প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি পদত্যাগ করেছেন। গতকালকে হাইকোর্ট ঘেরাওয়ার মতো ঘটনা ঘটেছে। অনেকে বলছেন যে এক ধরনের জুডিশিয়ারি কু হওয়ার একটা সম্ভাবনা ছিল, একটা আশঙ্কা ছিল, গোয়েন্দা তথ্য ছিল, তার ভিত্তিতে শিক্ষার্থীরা গিয়েছে এবং শিক্ষার্থীরা সেটি শক্ত হাতে আন্দোলনের মুখে সেটা প্রতিহত করেছে। কেন? যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করার একটি নীল নকশা বাস্তবায়নের একটা প্রচেষ্টা ছিল, যে কারণে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তাদের দাবির মুখে, আন্দোলনের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং অন্যান্য বিচারপতিরাও পদত্যাগ করেছেন। আপনি দেখবেন এবং পরবর্তীতে গিয়ে সৈয়দ রেফাত আহমেদ দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে দুপুরবেলায় শপথ গ্রহণ করবেন। এছাড়াও আজকে খুব সম্ভবত আরও 3 জন উপদেষ্টা ওনারাও শপথ গ্রহণ করবেন। তো অর্থাৎ বাংলাদেশে এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনকে অনেকে ভালোভাবে গ্রহণ করছেন, অনেকে করছেন না। আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু ভালোর পথে যে সংগ্রাম, যে ছাত্র জনতার যে প্রাণ বিলিয়ে দেওয়ার যে আদর্শ, এই আদর্শের চর্চার জন্য, দেশের কল্যাণের জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলছিলেন বিভিন্ন দপ্তরের। আপনি দেখবেন যে তৃণমূল পর্যায় থেকে যদি আমি বলি যে সবার আগে দরকার আপনার আমার নিরাপত্তা, আপনার আমার পরিবারের নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন। আপনি দেখবেন যে এই যে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা বা কারিকুলাম পরিবর্তন নিয়ে এক ধরনের আন্দোলন হচ্ছে। সুতরাং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাকে ছোট্ট করে শেষ করার জন্য অনুরোধ করছি। জি, এই যে রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজানোর জন্য প্রথমে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে, বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজাতে হবে, বিশ্ববিদ্যালয়গুলোকে পুনর্গঠন করতে হবে, মন্ত্রণালয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, অনিয়ম দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং সব কিছুর পরবর্তীতে গিয়ে যে অর্থনৈতিক যে গতি, এই গতিকে গতিশীল করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, অর্থাৎ আমদানি রপ্তানি, সেই ক্ষেত্রে রপ্তানির জন্য নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে এবং আমদানির সুযোগ সুবিধা ব্যবসায়ীদের নিশ্চিত করতে হবে। সুতরাং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবগুলো দপ্তর থেকে শুরু করে মন্ত্রণালয়, সরকারের কাঠামো, রাষ্ট্র কাঠামো, আইনগুলোকেও ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা অনেকে বলছেন। সুতরাং এই যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে পালন করতে পারবে বলে বিশ্বাস করি এবং একটি নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। এটি হচ্ছে শেষ কথা। সেটাই, যে সবার সহযোগিতায় আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো, এই প্রত্যাশা আমাদের। আপনার সাথে দেখা হবে আবারও পরবর্তী অনুষ্ঠানে। ধন্যবাদ। পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।